আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে টাকা পয়সা নিয়ে কিছু গল্প করব। টাকা কি, টাকার উৎপত্তি কিভাবে হয় এবং টাকার যে ব্যবহার আমাদের সমাজে, মোট কথা টাকা সম্পর্কে কিছু আলোচনা করব। এখন সাবজেক্ট হিসাবে টাকা সাবজেক্টটা হয়তো বোরিং, ইন্টারেস্টিং না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কারণ টাকা ছাড়া আমাদের একটা দিনও চলা সম্ভব না। প্রত্যেকটা দিন আমাদের টাকার ইউজ আছে এবং টাকা উপার্জনের জন্যই পরিশ্রম করি। সবকিছু কিন্তু টাকার জন্যই। কিন্তু টাকাকে আমরা ওইভাবে এখনো হয়তো পড়াশোনা করে বুঝতে পারি নাই বা টাকা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি নাই। তো এখন আমাদের এইখানে টাকা নিয়ে কথা বলাটাকেও খারাপ চোখে দেখা হয় আমাদের সমাজে। কিন্তু টাকার সম্পর্কে জানা বা টাকাকে বোঝা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো চলেন শুরু করি। প্রথমে তাহলে আমরা কথা বলবো যে টাকা কি। আচ্ছা, এটা যদি খুব সিম্পলি বলি যে টাকা বলতে কি বোঝায়, আমি বলবো যে মানি ইজ এ টুল। তাহলে টাকা হচ্ছে একটা টুল, যে টুলটা ইউজ করে আপনি কোনো প্রোডাক্ট পেতে পারেন, অথবা কোনো সার্ভিস পেতে পারেন। টাকা একটা টুল হিসাবে ব্যবহার করা হয়। আবার আরেকভাবে যদি বলি যে মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটা একটা মাধ্যম যার দ্বারা আপনি হয়তো কোনো একটা পণ্য বা সার্ভিস পেয়ে থাকেন। এখন আমি আপনাদেরকে একটা টাকা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন ১,০০০ টাকার একটা নোট। তো এটা হচ্ছে যে টাকা, মানি। এখন এই টাকাটা যখন আমি কোনো প্রোডাক্ট পেতে যাচ্ছি, তখন কিন্তু এটা টুল হিসাবে বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার হচ্ছে। এটা আমি এই টাকাটা দিচ্ছি জন্যই কোনো কিছু, আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস তখন আমি এটার বিনিময়ে পাচ্ছি। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে এই যে একটা টাকা বা পেপার মানি, পেপার নোট, এটার মূল্য ১,০০০, এটার মূল্য ১,০০০ কেন হলো? এটা তো একটা শুধুমাত্র কাগজ। তো এই কাগজটার আসলে ১,০০০ কি ভ্যালু আছে কিনা? কারণ এই পেপারটার তো কোনো দাম নাই, এটা শুধুমাত্র একটা কাগজ। কিন্তু এটার উপরে রাষ্ট্র বা সরকার একটা ল ইম্পোজ করছে, যে আইন দ্বারা আইন দ্বারা এটাকে বোঝানো হয়েছে যে এটার মূল্য ১,০০০। এখন কোনো কারণে যদি সরকার এই নোটটাকে বাতিল ঘোষণা করে, এই নোটটাকে যদি সরকার বাতিল ঘোষণা করে, তাহলে কিন্তু এটার আর কোনো মূল্য নাই। এটা তখন একটা জাস্ট পিস অফ পেপার। আচ্ছা, তাহলে তাহলে টাকার মূল্যটা কোথায়? টাকার মূল্য কোথায় বা টাকা কিভাবে এটা পেপার মানি, এই বিষয়টা বুঝতে গেলে আমরা একদম শুরুর দিকে চলে যাব। টাকার উৎপত্তি থেকে, ওইখান থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে আজকের অবস্থানে আসলে আমরা মনিটারি সিস্টেম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো বা টাকা সম্পর্কে বুঝতে পারবো। আচ্ছা, তো তাহলে এবার চলে যাই, মোটামুটি আমাদের এখন বর্তমানে পৃথিবীতে কয় ধরনের টাকার ইউজ আছে। মানিকে মোটামুটি ৪ ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে কমোডিটি মানি। আচ্ছা, কমোডিটি মানে কি? কমোডিটি মানি হচ্ছে, আমরা একদম যদি অনেক বছর আগে ফিরে যাই, তাহলে দেখবো যে একসময় আমাদের সমাজে দ্রব্য বিনিময় প্রথা ছিল। একটা প্রোডাক্ট দিয়ে আর একটা প্রোডাক্টকে এক্সচেঞ্জ করা। যেমন কারোর কাছে ধান আছে বা চাল আছে, সে যখন আটা পেতে চাচ্ছে, তাহলে যার কাছে গম আছে তারকে আমি চাল দিলাম, দিয়ে তার বিনিময়ে আটা নিলাম। তো এটা হলো তখন কিন্তু আমি যে বেচা কেনাটা করলাম বা এক্সচেঞ্জ করলাম, এটা কিন্তু কমোডিটি মানে। এখন কমোডিটি মানির আর একটা ফর্ম পরবর্তীতে যেটা আসছে, সেটা হচ্ছে যে গোল্ড সিলভার। গোল্ড সিলভার কিন্তু দীর্ঘ সময় কারেন্সি হিসাবে ব্যবহার হয়েছে। তো গোল্ড সিলভার এগুলা হলো বস্তুগত যে সম্পদ, এটাকে বলতেছে কমোডিটি মানি। আচ্ছা, কমোডিটি মানির পরে আসতেছে যে টাইপ অফ মানি, সেটা হচ্ছে সিম্বলিক মানি। আচ্ছা, সিম্বলিক মানি কি? সিম্বলিক মানি হচ্ছে যে একটা, এই নোটটা হতে পারে যে একটা রিসিপ্ট বা একটা পেপার, যেটা গোল্ড বা সিলভারকে রিপ্রেজেন্ট করে। তার মানে ওইটা আসলে গোল্ড বা সিলভারকেই পরিবহনের সুবিধার্থে এটাকে তখন একটা রিসিপ্ট আকারে করা হয়, যে এই পেপারটা মানে হচ্ছে একটা গোল্ড কয়েন, বা এটাকে রিপ্রেজেন্ট করে গোল্ড বা সিলভারকে। এটা হচ্ছে সিম্বলিক মানি। সিম্বলিক মানি এক অর্থে কিন্তু ভ্যালু ক্যারি করে, কারণ এটার ব্যাকে কিন্তু গোল্ড বা সিলভার দ্বারা ব্যাকড বাই গোল্ড বা সিলভার। সিম্বলিক মানির পরে আরো যে ধরনের টাকা আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে ফিয়াট মানি। ফিয়াট মানি হচ্ছে যে প্রিন্টেড মানি। এই টাকাটার ব্যাকে যদি কোনো গোল্ড বা সিলভার না থাকে, শুধুমাত্র ছাপানো হয়, প্রিন্টের পেপার হয়, এটা কোনো কিছু নাই পেছনে,
এটাকে বলতেছিল ফিয়াট মানি। আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে ফিয়াট মানি, যে এটা কিন্তু নট ব্যাকড বাই গোল্ড অর সিলভার, এটা একটা প্রিন্টেড মানি। আচ্ছা, আরেক ধরনের মানি এখন আমাদের এই সময়ে প্রচলিত বা চলছে, সেটা হচ্ছে ক্রেডিট মানি। ক্রেডিট মানি মানে নাথিং, জাস্ট ডিজিট। যেরকম আপনি একটা ক্রেডিট কার্ড নিলেন, একটা ক্রেডিট কার্ড নিলে আপনার ওইখানে একটা লিমিট থাকতেছে 2 লাখ 5 লাখ টাকা। তো আপনার যদি 5 লাখ টাকা লিমিটের কোনো ক্রেডিট কার্ড থাকে, তার মানে কি, এটা 5 লাখ টাকার একটা ডিজিট আছে, এর এগেনস্টে কিন্তু গোল্ড সিলভারও কোনো কিছু নাই, বা এর এগেনস্টে কিন্তু প্রিন্টেড মানিও নাই, এটা শুধুমাত্র ডিজিট। তো এটাকে হচ্ছে ক্রেডিট মানি বলে। তাহলে আমরা 4 প্রকার টাকার বিষয় মোটামুটি জেনে ফেললাম। কমোডিটি মানি, গোল্ড আর সিলভার, দেন হচ্ছে সিম্বলিক মানি, সিম্বলিক মানি গোল্ড আর সিলভারকে রিপ্রেজেন্ট করে। তারপরে হচ্ছে ফিয়াট মানি, যেটা হলো নট ব্যাকড বাই গোল্ড আর সিলভার, প্রিন্টেড মানি। দেন আসতেছে হচ্ছে ক্রেডিট মানি, যেটাকে ডিজিট ক্রেডিট কার্ড আর কি। আমরা আরো যদি টাকার উৎস সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা পেছনের দিকে চলে যাব। যেমন একটা সময় আমি এর আগে বলেছি যে দ্রব্য বিনিময় প্রথা ছিল, কমোডিটি এক্সচেঞ্জ করা হতো। এইটা তো এটা এটা করার কারণে কিছু অসুবিধা আছে। যেরকম আমার হয়তো এখন আটা লাগবে, কিন্তু যার কাছে গম আছে তার চাল লাগবে না, তাহলে আমি চাল দিয়ে কিন্তু গম নিতে গেলে প্রবলেম হচ্ছে। তো এইটাকে রিকভার করার জন্য আসলে যে কোনো বর্তমান আমাদের যে সিস্টেম ডেভেলপ হয়েছে, সবই কিন্তু অনেক আগে থেকে ধীরে 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 সংস্কার করে, কিছু সংযোজন বিয়োজন করে আজকের এই অবস্থানে আমরা এসে পৌঁছেছি। তো মনিটারি সিস্টেম বা ব্যাংকিং সিস্টেমটাও কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন সংস্কার এবং পর্যায়ক্রমে আজকের এই অবস্থানে আসছে। পরে আমাদের প্রচলিত হলো যে ধাতব পদার্থ, যেরকম গোল্ড আর সিলভার, যেটার কথা বলতেছি, যেরকম রোমান টাইমে কিন্তু গোল্ড সিলভার এগুলোর প্রচলন ছিল, কিন্তু গোল্ড সিলভারের ক্ষেত্রেও ক্যারি করার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিল। দেন কি হলো, ওই টাইমেও কিন্তু আপনার ওই গোল্ড সিলভারকে রিপ্রেজেন্ট করার জন্য মানি রিসিপ্ট ব্যবহার করা হতো, যে রিসিটে লেখা থাকতো যে এতটুকু গোল্ড, তাহলে আমি রিসিপ্টটা দিলেই বোঝা যাচ্ছে যে এর এগেনস্টে আসলে আমার এতটুকু স্বর্ণ জমা আছে। এটা তখন সিম্বলিক মানি হিসাবে কাজ করতো। আচ্ছা, তো এইভাবে চলে আসতেছে অর্থ ব্যবস্থা চলে আসার পরে আমি আধুনিক টাইমের কথাতে যদি চলে আসি, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা বিকেম দ্য সুপার পাওয়ার। 1944 সালে আমেরিকা মনিটারি সিস্টেমকে কন্ট্রোলে নেয়। তখন আমেরিকার যে ডলার ছিল, এই ডলার তখন যেটা ছিল, এটা কিন্তু ব্যাকড বাই গোল্ড। আমেরিকান তখন ডলারের বিপরীতে গোল্ড স্বর্ণ জমা থাকতো। যেমন 1944 সালে যখন এই সিস্টেম ভাবে চালু করা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তখন অ্যাকাউন্টস গোল্ডের এগেনস্টে $35 ছিল। তার মানে অ্যাকাউন্টস মানে কি, 31.1 গ্রাম, 31.1 গ্রাম গোল্ড ইকুয়াল টু $35। তার মানে আপনার কাছে যদি $35 থাকে, তার মানে আপনার কাছে কিন্তু অ্যাকাউন্টস গোল্ড আছে। এই সিস্টেমটা কিন্তু তখন ছিল। ডলার প্রয়োজন, তারা কি করতে, আমেরিকার কাছে গোল্ড জমা দিত, গোল্ড জমা দিয়ে তার এগেনস্টে ইউএসএ থেকে ইউএস তাদেরকে ডলার দিত। আচ্ছা, এরপর আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধে জড়ায়। যুদ্ধে জড়ানোর পরে আমেরিকার প্রচুর পরিমাণে ডলারের প্রয়োজন হয়। তো আমেরিকা তখন কি করে, গোল্ড রিজার্ভ ছাড়াই প্রচুর পরিমাণে ডলার প্রিন্ট করা শুরু করে। এটা ঠিক না, কিন্তু তারপরেও যেহেতু তারা শক্তিশালী বা শক্তিধর, তারা এটা তাদের মতো করে প্রিন্ট করা শুরু করে, মার্কেটে প্রচুর পরিমাণে ডলার ঢুকে যায়। এখন আস্তে আস্তে এটা তো জানাজানি হয়ে যায়, বা বড় বড় কান্ট্রি যারা আছে এরা বুঝতে পারে যে মার্কেটে প্রিন্টেড ডলার ঢুকতেছে, যার এগেনস্টে কোনো গোল্ড নাই, তার মানে কি, এটা হলো ফেক মানি। এখন এটা এরা বুঝতে পারে, তখন কি করে, বিভিন্ন দেশ আমেরিকার কাছে এসে ডলার জমা দেয় যে তুমি তোমার ডলার নিয়ে নাও, আমাকে গোল্ড ফেরত দাও। আমেরিকা এখন গোল্ড ফেরত দিতে দিতে একটা পর্যায়ে ওর গোল্ড রিজার্ভ তখন খালি হয়ে যায়, কিন্তু মার্কেটে তখনও প্রচুর পরিমাণে ডলার থেকে গেছে। কারণ আমেরিকা তো ইচ্ছা মতো ডলার প্রিন্ট করছে, ওটা তো মানে শুধু ছাপাইতে হয়েছে, প্রিন্ট করতে হয়েছে, ওর এগেনস্টে আসলে তো কোনো টাকা নাই, মানে ভ্যালু নাই। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন শুধু প্রিন্ট করা হচ্ছে, এগেনস্টে এর কোনো গোল্ড বা সিলভার নাই, তখন কিন্তু এটা একটা পেপার, ফেক মানি, এটাকে বলে ফেক মানি। যে বিষয়ে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক রিচ ড্যাড পোর ড্যাড এর অথর রবার্ট কিওসাকি, উনি অনেক বছর ধরে এই কথাগুলো বলে আসতেছেন যে প্রিন্টেড মানি বা ফিয়াট মানি এটা হচ্ছে ফেক মানি। আমেরিকা কিন্তু এর আগে $1 $1 এইভাবে ডলারে লেখা থাকতো, তার মানে এটার এগেনস্টে গোল্ড ব্যাকআপ আছে, এটার এগেনস্টে সিলভার ব্যাকআপ আছে। হ্যাঁ,
তো ভিয়েতনাম যুদ্ধের কারণে আমেরিকা তখন এভাবে যখন প্রিন্ট করা শুরু করে, এই যে সিস্টেমটা কলাপস করে। এখন আমেরিকা তখন একটা পর্যায়ে গিয়ে আর পারে না। তখন হয় কি, 1971 সালের 15ই আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার নিক্সন, এটাকে নিক্সন শক বলে, ইতিহাসে এটাকে নিক্সন শক বলে আখ্যায়িত করা হয়েছে। প্রেসিডেন্ট নিক্সন 1971 সালের 15ই আগস্ট ডিক্লেয়ার করে যে এখন থেকে এই ডলারের এগেনস্টে কোনো ধরনের গোল্ড বা সিলভার রিজার্ভ রাখার প্রয়োজন নাই। তখন কি হয়, $1 বিকেম $1। তার মানে টাকা ছাপালেই সেটা তখন অথরাইজড। তার মানে কি, এটার উপরে একটা ল এনফোর্স করা হলো যে এর এগেনস্টে কোনো সোনা রূপার রাখার দরকার নাই। এই যে ডলার, এই একটা $1ই $1। তো তখন কি হলো, এটা হয়ে গেল তখন ফিয়াট মানি। এখন এই যে দেখবেন সারা বিশ্বে টাকা প্রিন্ট হয়, টাকা প্রিন্ট হয় যখন সরকারের যেভাবে প্রয়োজন হয় টাকা প্রিন্ট করে, এবং দেশে যখন উৎপাদনের থেকে বা সম্পদের থেকে বেশি পরিমাণে টাকা প্রিন্ট হয়ে যায়, তখনই কিন্তু এই মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে আজকে আপনার কাছে 1 লাখ টাকা থাকলে 1 বছর পরে এই 1 লাখ, আজকের 1 লাখ টাকা দিয়ে আপনি যতটুকু প্রোডাক্ট পারচেস করতে পারতেন, 1 বছর পরে দেখা যাবে যে আপনি আর ততটুকু পারবেন না। তখন এই 1 লাখ টাকা হয়ে যায় 90,000 টাকা। তাহলে আসলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে একটু অন্যভাবে বলি, প্রোডাক্টের মূল্য বাড়ে না, টাকার মূল্য কমে। এই জন্য ওই প্রোডাক্টটা কিনতে আমাকে বেশি টাকা খরচ করতে হয়। তো এই হচ্ছে মোটামুটি টাকা সম্পর্কে যে গল্প, আমি বেসিক কিছু আলোচনা করলাম। আপনারা যদি আরো ইনডেপথ জানতে চান, কমেন্টে আমাকে জানাতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি টাকা সম্পর্কে আজকে বেসিক আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে। আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।